শুধু দর্শক শ্রোতা, দৃষ্টিকোণ একাত্তরের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই। আমরা নিরপেক্ষ নই, আমরা মুক্তিযুদ্ধের পক্ষে। আজকে আমাদের লাইভ শুরু করেছি, এর আগেও একবার করেছিলাম, কিন্তু সেটা কোনো যান্ত্রিক গোলযোগের কারণে ঠিকমতো করতে পারিনি। আপনাদেরকে আবারও স্বাগত জানাই। আমাদের সাথে যুক্ত হয়েছেন, কথা বলবেন ডক্টর আব্দুল আওয়াল। আম, আওয়াল ভাই, আজকে আমাদের প্রথম লাইভ, আপনাকে স্বাগত জানাই। আপনি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, শুনতে পাচ্ছি লুপা। আমরা দৃষ্টিকোণের একাত্তর নিরপেক্ষ পক্ষ নই, থেকে আমরা সবাইকে মুক্তিযুদ্ধের শুভেচ্ছা পক্ষে। জানাই। আমরা আশা করছি আমাদের আমাদের লাইভ প্রোগ্রামটা আমরা লাইভ শুরু করেছি, এর আগেও একবার ভবিষ্যতে করেছি। আস্তে আস্তে চালু করব এবং সবাই এটাতে অংশগ্রহণ করবেন। সবাইকে আবারও শুভেচ্ছা, ধন্যবাদ। আমরা আমাদের অনুষ্ঠান শুরু করার জন্য আমি লুপা তোমাকে অনুরোধ জানাচ্ছি। আম, আওয়াল ভাই, ধন্যবাদ। আমরা তো আমাদের এমনি জাস্ট আলাপ করতেই বসেছি। প্রতিদিন কত ঘটনা ঘটে যাচ্ছে। আম, বাংলাদেশের সার্বিক যে অবস্থা 5ই আগস্টের পরে, আসলে জুলাই থেকেই তো শুরু হয়েছে। তো এখন তো যে এই অবস্থার মধ্যে আমরা পড়েছি আজকে, প্রায় জুলাই থেকে যদি ধরি, আজকে অক্টোবর, কতগুলো মাস হয়ে গেল। আম, তো আমরা আজকের দিনের কথা দিয়ে শুরু করি। আজকে যা ঘটেছে, আজকে যে খবরগুলো হাইলাইটেড, আমার কাছে মনে হয়েছে যে এই বিষয়গুলো নিয়ে আপনার অভিজ্ঞতা, আপনার মতামত, আপনার বিশ্লেষণ শোনা যেতে পারে। যেমন আজকে দেখছিলাম, জামাতের আমির ডক্টর শফিকুল রহমান বলেছেন, 47 থেকে আজকের দিন পর্যন্ত আমাদের দ্বারা যে যত কষ্ট পেয়েছেন, আমরা বিনা শর্তে তাদের কাছে মাফ চাই। এই অ্যাপোলজি কমপক্ষে 3বার চেয়েছি। অধ্যাপক গোলাম আজম, মৌলানা মতিউর রহমান নিজামী এবং আমিও চেয়েছি। কিছুদিন আগে এটিএম আজহার যখন জেল থেকে মুক্তি পেলেন, তখনও বলেছি। ওনার এই যে কথাটা, সেটাতে আসছি। আরেকটা খবর পড়ছিলাম, সেটা হচ্ছে হবিগঞ্জে একদিন আগে বীর মুক্তিযোদ্ধা মানিকলালকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তারপরে হাওড় থেকে ওনার মরদেহ খুঁজে পাওয়া গেছে, উদ্ধার হয়েছে। এই যে দুইটি ঘটনা, একটি ঘটনা একজন মুক্তিযোদ্ধাকে নিখোঁজ, তারপরে তার মরদেহ উদ্ধার হাওড় থেকে। এবং জামাতের আমির যে বললেন, ওনার কথা শুনে মনে হলো যে উনি 3বার ক্ষমা চেয়ে ফেলছেন। তাও 47 থেকে উনি একাত্তরটা উচ্চারণ করেনি। সবাই মিলে ক্ষমা চেয়েছে এবং আরেকজন যুদ্ধাপরাধীর মুক্তির দিনও উনি ক্ষমা চেয়েছেন। মানে অ্যাজ ইফ আমাদেরকে ধন্য করেছেন। আপনি কি বলবেন? আপনি এই সময়টাকে আসলে কিভাবে দেখছেন, এই গ্রহণকালটাকে? ধন্যবাদ লুপা। আসলে জি। এইটা অনেক মানে অনেক বিশ্লেষণের দাবি রাখে, তবে আমি সংক্ষেপে বলবো যে জামাত ইসলাম পাকিস্তান 47 থেকে উনি উল্লেখ করেছেন, কারণটা বুঝতে পারছি আমি। কারণ জামাত ইসলাম যে যিনি প্রতিষ্ঠাতা আবুল আলা মওদুদি 1941 সালে জামাত প্রতিষ্ঠা করে, উনি কিন্তু পাকিস্তান আন্দোলন জামাত সাপোর্ট করে নাই, সমর্থন করে নাই। পাকিস্তান হয়েছে মুসলিম লীগের নেতৃত্বে, এটি সত্য। এবং পাকিস্তান হওয়ার পরেই কিন্তু ওনারা তো সমর্থন করে না, সে আবুল আলা মওদুদি সাহেব 1953 সালে একটি কাদিয়ানিকে নিয়ে একটি বই লিখেছিলেন। সেই বই আহ, নিয়ে করাচিতে এমন দাঙ্গা শুরু হয়েছে যে হাজার হাজার কাদিয়ানি আহমদিয়া সেখানে নৃশংসভাবে তাদেরকে হত্যা করা হয়েছিল। এবং সেই 40 দিনের দাঙ্গায় শিশু সহ তাদেরকে জ্বলন্ত আগুনে পুড়িয়ে মারা হয়েছিল এই জামাতের আহ, দ্বারাই। তো এবং তার জন্য পাকিস্তান সরকারকে পাঞ্জাবে আঞ্চলিক মার্শাল ল জারি করতে হয়েছিল, পাকিস্তান সৃষ্টির পর প্রথম মার্শাল ল। এবং আবুল আলা মওদুদি সাহেবের সেই জন্য ফাঁসির আদেশ হয়েছিলেন। সৌদির বাদশার অনুরোধে সেই ফাঁসি দণ্ডমুক্ত মকুব করা হয়। এইভাবে কিন্তু তারা বিভিন্নভাবে তাদের যে উগ্র চিন্তা ভাবনা এবং একটা মানে প্রত্যেকটা জিনিসের মানুষের জনসাধারণের বিপক্ষে যাওয়ার যে একটা প্রক্রিয়া, সেটা পাকিস্তান আন্দোলনের থেকে তাদেরকে শুরু হয়েছে। এবং 1964 সালে পাকিস্তান আমলে
যে পাকিস্তানকে জামাত ইসলাম এখন একবারে তাদের মানে মনে প্রাণে সব মানে পীর মানেন, সেই পাকিস্তান আমলে কিন্তু 1964 সালে আইয়ুব খানের সময় আইয়ুব খান তাদেরকে নিষিদ্ধ করেছিলেন। তো এইভাবে এরপরে তারপরও কিন্তু 1971 সালে যেখানে জনগণ, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, উনি 162-160টা সিট মানে জনগণের নেতা হিসাবে, যখন পূর্ববঙ্গের মানুষের নেতা হিসাবে স্বাধীনতা ঘোষণা করেন, যুদ্ধ শুরু হলো, তারা সেই যুদ্ধে সরাসরি বিরোধিতা করছে। তাদের সঙ্গে আরো 3টা সংগঠন বিরোধিতা করছে, জামাত ইসলামের সাথে মুসলিম লীগ, পিডিপি এবং নেজাম ইসলামী। কিন্তু তারা বিরোধিতা করছে বিভিন্ন জায়গায়, যেমন শাহজিজ বিভিন্ন জায়গায় বা বাংলাদেশের পক্ষে বিপক্ষে যায় উকালতি করছে, বিভিন্ন জায়গায় তারা দিয়েছে। কিন্তু জামাত ইসলামের ভূমিকা কিন্তু আরো স্পষ্ট ছিল এবং নৃশংস ছিল। তারা শুধু মানে ওকালতি নয় পাকিস্তানের পক্ষে, তারা আল বদর, আল সামস বিভিন্ন বাহিনী তৈরি করে তারা সরাসরি এই দেশের মুক্তিকামী জনগণের বিপক্ষে তাদেরকে অংশগ্রহণ করেছে। 30 লাখ শহীদ, 6 লক্ষ মা বোনের ইজ্জতের, তারাও পাকিস্তান আর্মির সাথে অংশীদার হয়েছে। কত বড় গর্হিত অপরাধ! তারপরও এই জামাতের এই জানে মানে আমাদের এই যে গোলাম আজম সাহেব, উনি নভেম্বরে চলে গেলেন, 22শে নভেম্বর পাকিস্তানে। বাংলাদেশ স্বাধীন হলো, দেশ স্বাধীন হলো, উনি চলে গেলে সৌদি আরবে যায়া পূর্ব পাকিস্তান পুনরুদ্ধার কমিটি করেছে। পূর্ব পাকিস্তান পুনরুদ্ধার করেছে স্বাধীন হওয়ার পরও, দেশ আজকে স্বাধীন সত্তা স্বীকৃতি দিচ্ছে অন্যান্য দেশ, আর উনি পূর্ব পাকিস্তান পুনরুদ্ধার করছেন। তারপরে তখনকার সরকার তার নাগরিকত্ব যার জন্য বাতিল করতে বাধ্য হইলেন, কারণ তিনি দেশের রাষ্ট্রের অস্তিত্ব স্বীকার না করে তাকে পর করছে। এইভাবে এরপর উনি আসলেন 1978 সালে, পাকিস্তানের নাগরিক হয়েছে 3 মাসের ভিসা নিয়ে, জিয়া রহমান সাথে মিলে। এই যে 3 মাসের ভিসা নিয়ে গোলাম আজম সাহেব আসলেন 1991 সালের পর পর্যন্ত, 78 থেকে 1991 সাল পর্যন্ত উনি ছিলেন ওই 3 মাসের ভিসার ভিসার উপরেই। কিন্তু সেই ভিসার মেয়াদের জন্য উনি আবেদন করেন নাই। উনি ভোটার লিস্টে কিভাবে নাম উঠাইলেন এই পাকিস্তানি নাগরিক হিসাবে, এটা কেউ আজ পর্যন্ত জবাব দিতে পারে নাই। আমি এই কথাগুলো বললাম এই জন্যই যে এই জামাত ইসলামের ভূমিকা কোনো সময় জনগণের পক্ষে ছিল না। এখন জনগণ ক্ষমা চেয়েছে, এই ক্ষমা কিভাবে দেখবে সেটা বাংলাদেশের জনগণ চিন্তা করবে, সেটা আমি বা আমার একার ব্যাপার নয়। জনগণ সেটা দেখবে, তারা ক্ষমা কিভাবে, উনি কিভাবে চেয়েছে। কিন্তু ওই যে বিএনপি আছে না, বিএনপি মুক্তিযুদ্ধকে মানে কি, জিয়া রহমান সাহেব 1971 সালের 27শে মার্চ যে ঘোষণা দিয়েছে, এই জন্য বিএনপি ওই জিয়া রহমানকে 26শে মার্চ একদিন আগে ঘোষক বানাইছে। আর এরপরে আর কিভাবে প্রবাসী সরকার হলো, কিভাবে জিয়া রহমান সাহেব সহ সবাই যুদ্ধ করলেন, এগুলোর ব্যাপারে বিএনপির অবস্থান পরিষ্কার না। আর যুদ্ধের ব্যাপারে উনি আসলে ক্ষমা চাইছেন, কিন্তু যুদ্ধের ব্যাপারে এই যে 30 লক্ষ মা বোন ইজ্জত হইলেন, এই যে যুদ্ধপথের বিচার হচ্ছেন, এটিএম আজাহারের মৃত্যুদণ্ড হয়েছিল যুদ্ধ অপরাধের অপরাধে, উনি রাজাকার তৈরি করছেন, এটা বাংলাদেশের জনগণ আমি সহ সাক্ষী। আমি তখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র। সে রাজাকার তৈরি করলেন যে তারা অসংখ্য মানুষকে মারছেন, তাহলে তার যে মৃত্যুদণ্ড হইল, উনি কিভাবে মুক্তি পেলেন? আজকে জয় বাংলা বলার জন্য তারা 2 জনকে হত্যা করেছে। আজকে জাতির এই আমি বলি, এই যে জিন্না এভিনিউ ছিল, পাকিস্তানের জনকের নামে ছিল জিন্না এভিনিউ, স্বাধীনতার হওয়ার পরে বাংলাদেশের জনকের নামে হয়েছে বঙ্গবন্ধু এভিনিউ। সেই বঙ্গবন্ধু এভিনিউর নাম পরিবর্তন করে প্রস্তাব করা হয়েছে আরবার এভিনিউ, ছাত্র আবরার। শিবির আবরার এভিনিউ। ছাত্র শিবিরের যে ছাত্রটি হুম। হত্যা হয়েছে, এটা আমি কুয়েটে। তার বুয়েটে, সেটা আমি নিন্দা করে, তাদের শাস্তিও হয়েছে, তার জন্য শাস্তিও হয়েছে। আবার তার ওদের নামে ছেড়েও দিয়েছে। এখন প্রধান আসামি তারাই খালেদ। তারাই তারাই ছেড়ে দিয়েছে, তারা এসি ক্ষমতা এসে ছেড়ে দিয়েছে। তাহলে কোথায় মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের জনক, কোথায় বাংলাদেশের জনক বঙ্গবন্ধু? সেইটার নাম বদলায় বদলায় করছে আরবার আবরার এভিনিউ। এখন আজকে ওই যে কথা মুক্তিযুদ্ধ, আজকাল নদীতে লাশ পাওয়া যাচ্ছে,
আপনি কি এই জানেন লাশ কারা নমল করে? ভাই, গড়ে 47টা লাশ পাওয়া যায় প্রতিদিন। প্রতিদিন পাওয়া যাচ্ছে। এবং মুক্তিযোদ্ধাদের গলার জুতার মালায়, মুক্তিযোদ্ধাদের গলায় জুতার মালায় মুক্তিযোদ্ধাদের অপমান করা হচ্ছে। বঙ্গবন্ধু স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দিয়েছে, বঙ্গবন্ধু জাতির জনক, এটা তারা বলুক। ওই একটু ওইটুকু করে যদি, তাও কি, যদি কেউ কষ্ট পেয়ে থাকে, তাহলে তাহলে মুক্তিযুদ্ধ কেমনি হয়েছে? আকাশ থেকে উঠছে, মনে হচ্ছে উনি আমাদের ধন্য করলেন, তাই এরকম না? একটি বাঙালি সুতরাং জাতিকে। যদি সত্যিকার অর্থে জনগণের কাছে ক্ষমা চাইতে হয়, তাহলে আমি বলবো মুক্তিযুদ্ধকে ওন করতে হবে, মুক্তিযুদ্ধের ইতিহাসকে ওন করতে হবে। ইতিহাসকে ওন করার পরে সেই ক্ষমার প্রশ্ন আসে। আমার ব্যক্তিগত অভিমত, আমি জনগণ সেটা কি বলবে, আমার পরিষ্কার অভিমত হবে, মুক্তিযুদ্ধ ওন ছাড়া এই সমস্ত ক্ষমার আমি কোনো মূল্য দেখি না। এই দেশের জনগণ ভালো বুঝবে তারা কিভাবে দেখবে। এই ব্যাপারে আমার অতটুকু বলা। অনেক ধন্যবাদ ভাই। আপনি যেটা বললেন যে মানে এটাই তো স্বাভাবিক, কারণ গত 17 মাসে 16 মাসে আবারও বাঙালি জাতি দেখতে পেল। এবং মানুষের আবেগ, মানুষের প্রতিবাদ থাকবে, কিন্তু প্রতিবাদে যখন নাকি কত ছাত্রছাত্রীরা, কি কতিপয় ছাত্রছাত্রী বলে আমি রাজাকার, আমি রাজাকার, রাজাকার মানে হচ্ছে ট্রেইটার, হ্যাঁ, বিশ্বাসঘাতক, দালাল। তো ওইটা যখন বলে তখন বোঝা যায় যে একটা শ্রেণীর আসলে কি অবস্থা হয়েছে। কিন্তু সেটা ঠিক আছে, তারা তাদের কাজ করছে, তারা তারা তাদের মতো চলছে, এবং তারা মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি, এবং তারা তাদেরটাই এস্টাবলিশ করার চেষ্টা করছে। মুখে এখন ভোটের জন্য হয়তো এটা বলছে, কিন্তু এখন যে চলমান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, যেই ট্রাইব্যুনালটা আসলে আপনি দেখেন প্রত্যেকটা বিষয়ে মুক্তিযুদ্ধ এবং আম, আহ, পাকিস্তান হানাদারের দোসর রাজাকার আলবদর আল শামস, ইউনূসের নেতৃত্বে এসে তারা কিন্তু মুখোমুখি। এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, এই ট্রাইব্যুনালটা গঠিত হয়েছিল যুদ্ধাপরাধীদের বিচারের জন্য, এবং একটা ক্রাইটেরিয়া আছে মানবতা বিরোধী অপরাধ, যুদ্ধ অপরাধ, গণহত্যা, সেগুলোর জন্য। সেই আদালতে এই বিচারটা হচ্ছে। সেটা তো একদমই বৈধ না, আমরা সবাই বারবার এটা বলছি। এবং এই আদালতে যাদেরকে টার্গেট করা হয়েছে, শেখ হাসিনা এবং প্রবীণ সব নেতা, তারা সবাই মুক্তিযোদ্ধা। তো এই যে একটা প্রহসনের আদালত, প্রহসনের বিচার, সেটা নিয়ে আপনি আসলে আমাদের দর্শকদের জন্য কিছু বলুন এই আদালতটা নিয়ে, কারণ এই বিচারটা আহ, কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, অবশ্যই মুক্তিযুদ্ধকে মোছার ধন্যবাদ তোমার। আরেকটা নীল নকশা। এটা তো একটা নীল নকশা, মেটিকুলাস ডিজাইনের একটি অংশ। জি। এবং এটি তো রূপা, তুমি অত্যন্ত সঠিকভাবে বলেছো। এই এই আদালতের কোনো এখতিয়ার নাই যাদের নামে বিচার করা হচ্ছে তাদেরকে এখানে বিচার করার। যে যে অন্যায়ের জন্য বিচার করা হচ্ছে, যে এই অন্যায়ের শাস্তি এই আদালতে হইতেই পারে না। এটি অনেক আইনজীবীরা বলেছে, আমার কথা নয়, আইনজীবীরা বলেছে সুন্দর করে। আমি শুধু বলতে চাই, তারপরও এই আদালত নিয়ে জাতিসংঘের মানবাধিকার কমিশন সহ বিভিন্ন মানবাধিকার সংগঠনগুলো বিভিন্নভাবে বলেছে এই 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 আদালতকে আরো স্বয়ংসম্পূর্ণ এবং আন্তর্জাতিক মানের করার জন্য। তারা তো সেগুলো নিয়ে কোনো কর্ণপাত করেন নাই। শুধু তাই না, এই আদালতকে জাস্ট ব্যক্তি গোষ্ঠী, অর্থাৎ ব্যক্তি মানে শেখ হাসিনা, গোষ্ঠী মানে আওয়ামী লীগ আর মুক্তিযোদ্ধাদেরকে, মুক্তিযুদ্ধের পক্ষের লোকদেরকে টার্গেট করিয়া কিভাবে শাস্তিটা দেওয়া যায় সেইভাবে প্রতিদিন পর পর আইনগুলা সংশোধন করে। টার্গেটেড ভাবে সংশোধন করা হচ্ছে আইনগুলা। এই পর্যন্ত আমার জানা মতে 4 থেকে 5 বার এটি সংশোধন করা হয়েছে। আবার ওই আরপিওর নামে কি সংশোধন করে, যে যারা এই অপরাধী হইলেই আর নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না, এখন হলো পলাতক হইলে আর নির্বাচনে অংশগ্রহণ করতে না। এই সমস্ত আজগুবি নিয়ম কোত্থেকে তারা পায়, কোথায় আছে, কোন আন্তর্জাতিক অঙ্গনে আছে, আমার তো জানা নাই। কারণ এটা তো একটা জঙ্গলের শাসনের মধ্যে এই দেশটা আছে। সেই জন্য যার জন মনে চাচ্ছে সেটাই ঢুকাই দিচ্ছে, সেটা নিয়ে সংশোধন করছে। সংশোধন করে সবার কাছে বাস সার্কুলার দিলে হয়ে গেল। এটা হয়ে যাও, যেমন একটা ম্যাজিক চলছে, ম্যাজিকের রাজ্য চলছে। এবং সেখানে তারা কি বলেছে, যে হ্যাঁ, সেখানে আর্মিদেরকে, তারা তাদেরকে এখানে বিচার করতে, সে নিয়ে আমার আমার প্রশ্ন আমি করতে পারবো না, কারণ আমি আইনজীবী নই যে সেখানে
তাদের বিচার এখানে করা কতটুকু আছে না না আছে, সেটা সেটা আর মানে রাষ্ট্র বুঝবে বা আইনজীবীরা বুঝবে, তারা বলবেন। আমার কথা, খুব ভালো কথা যে 15 জন আইনজীবীকে দেখলাম গতকাল আনলেন, তাদেরকে বা সসম্মানে আনেছেন। তারা সিনিয়র অফিসার, তাদের কোনো হাত করা নাই। এটা দেখে আমার খুব ভালো লেগেছে রূপা। আমি অন্তত লাগছে তারা, তাদেরকে অন্তত পক্ষে তাদের হাত করা পড়ায় নাই, ঠিক আছে আসছে। কিন্তু অপর দিকে যারা রাজনীতিবিদ, শুধু রাজনীতিবিদ না, প্রধান বিচারপতি খায়রুল হক সাহেব, উনি রাষ্ট্রের চতুর্থ ব্যক্তি, প্রধান বিচারপতি চতুর্থ ওয়ারেন্ট অফ প্রেসিডেন্সি, প্রধান নির্বাচন কমিশনার সহ যাদেরকে এরকম ভিআইপি ব্যক্তিদেরকে ধরেছে। আমাদের রাজনীতিবিদ, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আমির হোসেন আমু সাহেব, সাবেক মন্ত্রী, তারপরে আমাদের হাসানুল হক ইনু, একজন বীর মুক্তিযোদ্ধা সহ যাদেরকে এখানে গ্রেপ্তার করে আনছে, যখন দেখি তাদেরকে পিঠ মোড়া দিয়ে, হাতকড়া দিয়ে আদালতে আনছেন, এবং প্রতিপক্ষের আইনজীবীরা তাদেরকে গালিগালাজ করছে, ডিম ছুটছে, তখন কষ্টে বুকটা ফেটে যায়। এই দেশে তখন এগুলো নিয়ে কত লেখালেখি হয়েছে, কত বলা বলি হয়েছে, কোনো কর্ণপাত নেই সরকারের। আবার যেহেতু আর্মিকে একটু সমীহ করার জন্য, একটু সমীহ দেখানোর জন্য, একটু যাতে রাগ রাগ তেমন না করে, সেই জন্য এখানে একটু বলবো যে একটু তেল মারার জন্যই বলবে, শব্দটা উচ্চারণ করলো, তাদেরকে আবার কিন্তু হাত করাটা পরায় না, একটু সম্মান দেখাইলো। এই সম্মানটুকু তো প্রাপ্য ছিল এই সমস্ত ভিআইপি, তারাও প্রাপ্য ছিল। তো তারা না বৈষম্যের জন্য আন্দোলন করেছে, বৈষম্য নিরসনের জন্য আন্দোলন করছে। এই কি বৈষম্য নিরসনের লক্ষ্য? একই আদালতে ভিআইপি পার্সনদের আনতেছে দুই ধরনের ট্রিটমেন্ট। সুতরাং জাজমেন্ট কি হবে? একজন প্রধান প্রসিকিউটর তাজুল ইসলাম সাহেব, উনি একটি দলের একেবারে মানে পরীক্ষিত নেতা, এতে কোনো সন্দেহ নাই। উনি বলেছে কত কত জানে কতবার শেখ হাসিনাকে কতবার ফাঁসি দিতে হবে, আমি নাম্বারটা 400 ভুলে বার না গেছি, কতবার জানি। 400 বার না কতবার ফাঁসি দিতে হবে বলছে। ওই আমার তখন মনে পড়ে যায় পুরানো কথা, বারবারই আসে মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুকে যখন গ্রেপ্তার করা হয়েছিল পাকিস্তান সরকার, প্রথম বঙ্গবন্ধু তাকে বলছে যে আপনি আইনজীবী দেন, আপনার পক্ষে আইনজীবী নিয়োগ করেন। বঙ্গবন্ধু বলছে যে না, আমি তো আইনজীবী নিয়োগ করব না। তো বলে কেন? যে ইয়াহিয়া সাহেব তো আমার ফাঁসির রায় উনি ঘোষণাই করে দিছে, যে আমি রাষ্ট্রদ্রোহী, আমার এবারে ফাঁসি হবে। তো যেখানে রাষ্ট্রের প্রধান ঘোষণা করে দিচ্ছে যে ফাঁসি হবে, তো তারা আইনজীবী নিয়োগ দিয়ে কি করবো? এটা কোন ভ্যালুলেস। আই উইল নট ডিফেন্ড মিসেলফ, উনি ভাই বলছেন আই উইল নট ডিফেন্ড মিসেলফ। তো এখন এইখানে যেখানে একজন চিফ প্রসিকিউটর বলে যে একজনের 400 বার ফাঁসি হওয়া উচিত, অঙ্কটা, তাহলে সেখানে আর আইনজীবী নিয়োগের কি দরকার? তারা তো রায় লেখাই হয়ে গেছে। এই প্রহসনে, এই প্রহসনের বিচার বাংলার মাটিতে যেভাবে হচ্ছে, এই আধুনিক সমাজে, সভ্য সমাজে, এটা অকল্পনীয়। এটা তো আমি দেখি না এটা কোনোভাবে কোনো আন্তর্জাতিক পর্যায়ের কোনো মানদণ্ডে এটি টিকবে। আহ, হ্যাঁ, মানবাধিকার সংগঠনগুলোও তো বলছে যে এটা একটা ফেয়ার ট্রায়াল হওয়া উচিত। সেটা তো আছেই। আহ, তারপরেও সময় বলে দিবে, কারণ আমাদের কাছে মনে হচ্ছে আসলে দিন শেষে তারা মুক্তিযুদ্ধকেই টার্গেটটা করছে। হ্যাঁ, এটা তো মুক্তিযুদ্ধকে একটা টার্গেট করছে। শেখ হাসিনাকে যদি কোনোভাবে আম, একটা রায় দিয়ে দেওয়া যায়, বা এই যে মুক্তিযোদ্ধাদের যারা বললেন যে যারা এখন জেলে আছে বা জেলেও নেই কিন্তু বিদেশে থাকুক, দেশে থাকুক, পালিয়ে বেড়াচ্ছেন, তাদেরকে যদি কোনো একটা রায় দিয়ে দেওয়া যায়, তাহলে তো আসলে নির্বাচনে তারা অংশই নিতে পারবেন না, হয়তো সেটাই তাদের টার্গেট। আর সেই জন্য তো তারা আইনগুলা করতেছে, কদিন হ্যাঁ। পরে করে সংশোধন করে, পলাতক আর হইলে আর আর নির্বাচনে যাওয়া আর যাবে না। এর তো তো মানে অভিযুক্ত হইলে নির্বাচনে যাওয়া যাবে না। এটা কে? এরশাদ সাহেব জেল থেকে নির্বাচন করছে না? জেল খেটেও তো হুম, নির্বাচন করছে। তো আবার একই দেশে এখন তারা নতুন নতুন আইন করছে, শুধু টার্গেটেড আইনগুলো হলো টার্গেটেড আইন, আগে মানে সবচেয়ে মুক্তিযুদ্ধের পক্ষের মানুষরা লোক যেন মানুষদেরকে আর কোনো নির্বাচনে না ব্যক্তিগতভাবে যেতে শেখ পারে। হাসিনাকে হ্যাঁ। টার্গেট করেছে, এটা বোঝা যাচ্ছে। কারণ উনি যেহেতু যুদ্ধাপরাধীদের বিচার করছেন, নিরপেক্ষভাবে চেষ্টা করছেন, সবাইকে নিয়েই করছেন। সুতরাং এই জন্য ওই কোর্টেই তাকে, ওই শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিতে হবে। এইটা একটা বিরাট প্রতিশোধ পরায়ণ
এবং এখানে বিদেশিরা যারা পর্যবেক্ষণে আসেন মধ্যে মধ্যে এই ট্রাইব্যুনালে, আমি একদিন পেপারে দেখলাম 2-3 দিন আগে, তারা কিন্তু একটু মন্তব্য নেগেটিভ না করলেও তারা বলছে যে আমরা কিন্তু খুব গভীরভাবে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। তারাও কিন্তু জিনিসটা কিছু কিছু ভাবে আঁচ করতে পারছে যে এটি যে টার্গেটও তারা প্রকাশ্যে না বললেও কিন্তু তাদের মন্তব্যটার মধ্যে একটা মানে নিবিড় রহস্য লুকিয়ে আছে। আহ, ধন্যবাদ আওয়াল ভাই। আহ, এই যে নির্বাচন নিয়ে বা নির্বাচন করতে দিবা না, সামনে ফেব্রুয়ারিতে তারা একটা নির্বাচন করবে, ডিসেম্বরে তারা একটা তফসিল ঘোষণা করবে, নানা কিছু চলছে। তারপরে আন্তর্জাতিক হিউম্যান রাইটস ওয়াচতে 6টা সংগঠন অনেকগুলা বিষয়ে কথা বলেছে, তারা পয়েন্ট দিয়েছে 12টা। তার মধ্যে উল্লেখযোগ্য যে পয়েন্টটা বলা হচ্ছে, আওয়ামী লীগের উপর থেকে ব্যান তুলে দিতে হবে, আওয়ামী লীগকে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন করতে হবে এবং সাংবাদিকদের একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ট্রায়ালে দিতে হবে, কোনো দলীয়করণের কারণে তাদেরকে কোনো দমন পীড়ন করা যাবে না, এরকম কথা চলছে। এরই মধ্যে ইন্টারেস্টিং দেখলাম গতকালকে অ্যাডভোকেট ফয়জুল কবির মুবিন, উনি দীর্ঘদিন যাবৎ কিশোরগঞ্জ জেলা বিএনপি রাজনীতির সাথে যুক্ত ছিলেন। তার বাবা এটা জিয়া যে জেনারেল জিয়া সময়কার মন্ত্রী ছিলেন। উনি সেটা বললেন যে না, আমি আওয়ামী লীগে যোগ দিয়ে দিলেন, বললেন যে না, শেখ হাসিনাকে এই মুহূর্তে দরকার, আমাদের ঐক্যবদ্ধ হওয়া দরকার, এই জন্য শেখ হাসিনার বিকল্প নেই। এটা একটা ঘটনা ঘটলো। আরেক দিক দিয়ে জিএম কাদের বলছেন অন্তর্বর্তীকালীন সরকার দেশকে গৃহযুদ্ধের দিকে নিয়ে যাচ্ছে, আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি ছাড়া কোনো নির্বাচন হবে না। আবার আরেকটা খবর আজকে দেখলাম, এই যে নতুন যে কিংস পার্টি এনসিপি হয়েছে, এনসিপির যে ছেলেটা নাসিরুদ্দিন পাটোয়ারি, সবার আগে সে যে কোনো ঘটনাতে বিবৃতি দিয়ে দেয়, সে নাকি ওদের দল থেকেই পদত্যাগ করেছে। এই যে রাজনীতির, মানে আমি বলতে চাচ্ছি আদালত, মানে ও ইউনুসের মেটিকুলার ডিজাইন তো চলছেই, বাট অ্যাট দ্য সেম টাইম এই যে রাজনীতির ময়দানে এই যে অদ্ভুত অদ্ভুত সব ঘটনা ঘটছে, এই মুহূর্তে এসে বিএনপির নেতাই বা কেন আওয়ামী লীগে যোগ দিলেন? জে এম কাদের তার স্ট্যান্ড জায়গা আছে, ঠিক আছে, আবার এনসিপি থেকে ওই ছেলেও বেরিয়ে গেল, আপনি কিভাবে এটা বিশ্লেষণ করবেন? ইন্টারেস্টিং লাগছে আমার কাছে। হ্যাঁ হ্যাঁ, না ঠিকই আছে কথাটা, অত্যন্ত যৌক্তিক প্রশ্ন। তো আমি ওই শেষের প্রশ্নটা দিয়ে দিয়ে শুরু করি, প্রথমটা তাই শেষ করব। হুম। নাসিরুদ্দিন পাটোয়ারির, তার এটা দেখলাম পেপারে, তবে এখান থেকে আমার কাছে আমি আরেকটু খবরও পাইলাম বিভিন্ন ভাবে যে এটি তো আমি তাদের পদত্যাগ উনি দল থেকে পদত্যাগ করেন না, উনি তার পদ থেকে পদত্যাগের পদত্যাগ পত্র করেছে, পাঠাইছে। আচ্ছা আচ্ছা। এবং সেই উনি দলের সদস্য থাকবেন এবং পদত্যাগ পত্রটা পেয়েছেন। এবং কারো কারো মতে পদত্যাগ পত্রটা নাকি অনেক আগে দিয়েছেন, বেশ কারো কারো মতে 10 দিন আগে, কেউ বলছেন পরশুদিন, যেভাবে পদত্যাগ দিয়েছে। কিন্তু তার যে মানে এনসিপির যে সাংগঠনিক প্রেসিডেন্ট সেক্রেটারি, তারা অবশ্যই এই পদত্যাগ পত্রটা এখনো গ্রহণ করেন নাই, তারা চিন্তা করছে। এবং এই পদত্যাগ পত্র দেওয়ার পিছনে একটা কারণ শুনলাম, একটু অভিমান আছে সত্য, সেটা কারণটা শুনলাম যতটুকু তথ্য পাইলাম, আর সময় গেলে বাইর হবে, যে আসিফ ওয়াজেদ আর আসিফ সজীব, আসিফ তার নামটা তো সজীব, আসিফ মাহমুদ সজীব ভুইয়া। আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া, উনি ইচ্ছা প্রকাশ করেছেন যে উনি পদত্যাগ করে, ইলেকশনের আগে পদত্যাগ করে এই সংগঠনের দায়িত্বে, মূল দায়িত্বে আসবেন। এবং উনার এই কথার পরিপ্রেক্ষিতে, এবং অনেকেই চাইছেন যে এনসিপির অনেক একটা ভালো গ্রুপ চাইছেন যে আসিফ ভুঁইয়া এসে এই দায়িত্বটা লোক, নাসিরুদ্দিন যে দায়িত্বটা আছে, এইটি নাসিরুদ্দিনের কানে অনেকে দেওয়াতে তার কিছুটা অভিমানে, এবং দেখছে যে আচ্ছা আচ্ছা। আসিফ ভুঁইয়ার মানে সমর্থকের সংখ্যা একটু বেশি, এরকম একটা তার কানে পড়ছে, তাতে একটু সে আর একটু অভিমান করে সেই পদটা সে অব্যাহতি নিয়েছে, যদি এটা এখনো গ্রহণ করে নাই। তবে এগুলো হলো তাদের নিজেদের খেলা। হুম। আমি এগুলা নিয়ে আমার কোনো খুব একটা বেশি কোনো কথা নেই, শুধু কথাটা বললাম। আর জে এম কাদের যেটা বলেছে, এটি একটি সত্যি কথা, এবং এটা সত্যি, ওনার দলের স্ট্যান্ড, এবং যে জাতীয় পার্টি আওয়ামী লীগ ছাড়া কিভাবে ইলেকশন হয়। এবং লুপা, তোমার মনে আছে যদি আমরা গত 3টি ইলেকশন বাদই দিয়ে যে একটা দলীয় সরকারের অধীন হয়েছে, বাংলাদেশের সবচেয়ে গ্রহণযোগ্য নির্বাচন হলো 2008 সালের নির্বাচন। সেই নির্বাচনে এই আওয়ামী লীগের ভোট ছিল 48.04%, এবং মহাজোটের যে ভোট ছিল, মহাজোট নির্বাচন করছিল, তাদের ভোট ছিল 57%।
এবং বিএনপির ভোট ছিল 32%, এবং বিএনপি সহ যে 4 দলীয় জোট ছিল তাদের এই জোটের ভোট ছিল 37%। তো এখন 57 আর 37%, আর অন্যদের বাকিগুলো আছে। এখন 57% ওই ইলেকশনে ধরলে, আর পরবর্তীতে আওয়ামী লীগ অনেক বেশি ভোট পেয়েছে, সেগুলো বাদই দিলাম, 3 ইলেকশনে 57% লোক বাদ দিয়ে যদি এই দেশে সমর্থনকারী দলগুলোকে বাদ দিয়ে যদি ইলেকশন হয়, তো সেখানে তো সেই ইলেকশনের কি মর্যাদা বা কিভাবে এটাকে গ্রহণযোগ্য বলা যাবে, এটা তো আমার মাথা ধরে না, এবং এটা তো পরিষ্কার হিসাব। এরপরে কোনো অন্তর্ভুক্ত সুন্দর ইলেকশন হওয়ার আগ পর্যন্ত এই 57%কে জনগণের প্রতিনিধি ধরতে হবে। এরপর যদি ভালো ইলেকশনে যদি এটা পরিবর্তন হয়, তাহলে বলবো যে হ্যাঁ, একটা নিরপেক্ষ ইলেকশনের পরে এই এই প্রতিনিধিত্ব চেঞ্জ হয়েছে। কিন্তু সেটা তো কেউ কর্ণপাত করছে না, যার জন্য বিদেশিরা অস্থির হয়ে আছে। অনেক বিদেশিরা, দুই একটা দেশ হয়তো চাচ্ছে ইউনুসকে রাখতে, কিন্তু অনেক দেশে তো অনেক দেশ আছে, তারা অনেক তো দেশ অস্থির হয়ে আছে। গেছে। আরেকটি যে শেষ কথা, সেটা দিয়ে আমি মানে আজকের আলোচনাটাও শেষ করতে চাবো, যে আমাদের ওই যে ফয়জুল, কি নাম ওনার নামটা কি, যে মানে ফজলুল করিম, না না না, ওই যে বিএনপিতে মুবিন। ফয়জুল, ফয়জুল করিম, না ফজল মুবিন। করিম, ফজল, আচ্ছা, করিম সাহেব, ওনাকে আমি ধন্যবাদ জানাই, যে কারণ এই জন্য যে উনি কেন এরা ফয়জুল কথাটা কবির ওনার, মুমিন। হাজার ফজলুল মোমেন, উনি একজন বিএনপির মন্ত্রী সন্তান, অবশ্য একটু নাম করা হলো। ওনার জয়েনিং কেন এরকম, তো জয়েন করতে পারে, তো কেনই ভর্তি আলোচনা, আমার ধারণা এই আলোচনাটা আসার কারণ হলো যে এখন তো আওয়ামী লীগের এই দেশে, আওয়ামী লীগের নাম নিলে পারলে তাকে মেরে ফেলে, এই অবস্থা আওয়ামী লীগের বলে। সেই অবস্থায়, এটা যদি নর্মাল অবস্থা হইতো তো এরকম যোগদান রেখে না, আমি এটার গুরুত্ব দিতাম না। এমন একটি অবস্থায় যেখানে আওয়ামী লীগ বড় বড় নেতারা পালায়া জীবন বাঁচাতে পারছে না, 1.5 কোটি লোক এখন গৃহহারা আওয়ামী লীগের। আর দেশ হারা তো আছে অনেকেই, বাংলাদেশের মধ্যে গৃহহারা আছে প্রায় 1.5 কোটি লোক। সেই অবস্থায় উনি সাহস করে আওয়ামী লীগে যোগদান দিয়েছেন, এটা তো একটা বড় খবর। এই জন্য খবরটা নিয়ে এত আলোচনা কথা। এবং কেন উনি পরিষ্কার বলছেন যে উনি যে উদ্দেশ্য নিয়ে এই লাল বদরের কে সমর্থন করছিলেন, অর্থাৎ আন্দোলনকে সমর্থন করছিলেন তথাকথিত, 1 বছর পেরিয়ে দেখে যে এগুলো অন্তঃসার শূন্য, কিছুই তো হচ্ছে না, সম্পদের ভাগাভাগি হচ্ছে, সংস্কারের নামে উনি পরিষ্কারই বলছেন ভাগাভাগি হচ্ছে, এবং মুক্তিযুদ্ধের চেতনাকে, মুক্তিযুদ্ধকে ভুলুণ্ঠিত করতে চাচ্ছে, নিঃশেষ করতে চাচ্ছে। উনি এটা মন থেকে মেনে নিতে পারছেন না, যে না, এই দেশ মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধ আমরা পেয়েছি, আমাদের রক্তের মাধ্যমে মুক্তিযুদ্ধ পেয়েছি, সুতরাং এই দেশ এভাবে মুক্তিযুদ্ধকে ধ্বংস করা হবে, মুক্তিযুদ্ধকে ধ্বংস করা হবে। ওনার মনে হয়তো আঘাত লাগছে, সেই চেতনার থেকে উনি এটা জয়েন করছেন। যদিও একজনের যোগদান যে একবারে কোনো পরিবর্তন আসবে না, কিন্তু এটা একটা সিম্বলিক মানুষের। এবং ওনার মধ্যে কিন্তু অনেক মানুষেরই কিন্তু এই 5ই আগস্টের পরে পরিবর্তন আসছে। অনেক মানুষই কিন্তু দেশের মধ্যে মুখিয়ে আছে আজকে ইলেকশন হইলে, যে তারা বুঝতে পারছে যে আওয়ামী লীগকে ষড়যন্ত্র করে তাড়ানো হয়েছে। মুক্তিযুদ্ধ নামে বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যর স্থান নাই, এই স্লোগান দিয়ে তারা আন্দোলন করেছে। আর সেই বঙ্গবন্ধুর 32 নম্বরেই এই জনতা ভাঙছে। সুতরাং এই যে বিশ্বাসঘাতক, এই যে গুপ্তঘাতক, বিশ্বাসঘাতক, এর জন্য জনগণ, আজকে আপামর জনগণ কিন্তু এগুলো হারে হারে টের পাচ্ছে, এবং তারা অনেক ঘুরে দাঁড়িয়ে আছে। তারা হয়তো সামনে বলতেছে না, কিন্তু ওই ফয়জুল করিম সাহেব, উনি হয়তো সামনে প্রকাশ্যে ঘোষণা দিয়া তার একটা সিম্বলিক, অনেক মানুষের একটা সিম্বলিক প্রতীকের মতো ওনারটা সামনে আসছে। আমি ওনাকে সাধুবাদ দেই একটা বিরোচিত সিদ্ধান্ত নেওয়ার জন্য। এটাই হলো আমার এই ব্যাপারে ব্যাখ্যা। অনেক ধন্যবাদ আওয়াল ভাই। আমি জাস্ট একটু আপনার সাথে যোগ দেই, সেটা যোগ করি। সেটা হচ্ছে এই মুহূর্তে আওয়ামী লীগের যে নিবন্ধন যারা যে বাতিল করে রেখেছে, এই সময়টা আওয়ামী লীগ একটা, তারা বলতে চাচ্ছে নিষিদ্ধ সংগঠন। আওয়ামী লীগ যারা করেন বা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিরা যারা আছে, আওয়ামী লীগ সাপোর্ট করে বা শেখ হাসিনাকে সাপোর্ট করে, স্বৈরাচারের দোসর, সেই মুহূর্তে যে এই ভদ্রলোকের আওয়ামী লীগে জয়েন করা, আওয়ামী লীগ যে কতটা ভীষণভাবে মানুষের মনের মধ্যে বিদ্যমান আছে, উনি হয়তো এটা প্রাথমিক একটা সূচনা আবারও মানুষের মধ্যে। কারণ উনি তো আওয়ামী লীগে বিএনপির একজন মন্ত্রীর প্রাক্তন মন্ত্রী,
ছেলে তো বটেই, উনি নিজেও বিএনপির, ওনাদের সারা জীবন ওনারা বিএনপির রাজনীতি করেছেন, সেখানে আওয়ামী লীগের জয়েন করা এই মুহূর্তে একটা মাইল ফলক, হয়তো আগামী দিনে এখান থেকে একটা একটা সিগনিফিকেন্স তো অবশ্যই আছে। আমি আপনার সাথে ভীষণভাবে একমত জানাই। এবং আওয়াল ভাই, আমাদের আজকের আড্ডাটা আশা করি আমাদের দর্শকরা, আমাদের আসলে হঠাৎ করে হয়েছে তো, আমাদের লাইফটা অতটা উম, আহ, আহ, শুরু করলাম আজকে ফার্স্ট, সেই জন্য আমাদের দর্শকরা শ্রোতারাও হয়তো জানেন না, বা হঠাৎ করে প্রিপেয়ারও ছিল না আমাদের, আমরাও আপনি আমি হঠাৎ করেই চলে আসলাম। তো আশা করি আমরা যখন এটা কন্টিনিউ করব, আমরা চেষ্টা করব প্রতি বৃহস্পতিবার এই সময়টাতে, আমাদের সাড়ে দশটা বাংলা মানে বাংলাদেশ সময় বাংলাদেশের সময় সকাল 8:30। 8:30, আর আর আমাদের আমাদের এখানকার 10:30, 10:30। রাত 10:30। তো রাত রাত বাংলাদেশ রাত সময় রাত রাত। সকাল 8:30 আমরা প্রতি বৃহস্পতিবার আমাদের এই লাইভটি করার চেষ্টা করব। এবং আরেকটা দিনও করার কথা ভাবছি সপ্তাহের মাঝখানে, কিন্তু সেই দিন তারিখ ঠিক করে আমরা আপনাদেরকে জানিয়ে দেব। আপনাদের সাথে আপনাদের সম্পৃক্ততা আশা করি, এবং আমি আশা করব আমাদের আজকে আওয়াল ভাইয়ের কথা, ডক্টর আব্দুল আওয়ালের কথা অবশ্যই আপনাদের ভালো লেগেছে। আমরা চেষ্টা করব ওনার মতোই বিজ্ঞজনদের আনতে। উনি একজন শিক্ষাবিদ, এই ধরনের সমাজের যারা বিবেক, আহ, বেশিরভাগ বিবেকিত কথা বলছেন না, যারা সত্যি সত্যি বাংলাদেশ এবং দেশের মানুষের ভালো চান, সেই ধরনের আমাদের ডক্টর আব্দুল আওয়ালের মতো একজন শিক্ষাবিদদের মতো যারা এই ধরনের বিবেক এবং সুশীল সমাজ আছেন, আমরা চেষ্টা করব তাদেরকেও আনতে, সাধারণ মানুষেরকেও আনতে, রাজনীতিবিদদের আনতে। আপনারা সবাই আমাদের সাথে থাকবেন, আমরা গল্প করব, কথা বলবো, আপনারা কমেন্ট করবেন, আর দৃষ্টিকোণ একাত্তর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের সুস্থতা কামনা করি, ভালো থাকবেন এবং চোখ কান খোলা রাখবেন, নিরাপদে থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।